৩০-এর কোঠায় পা রাখলে মনে হয় জীবনের চেনা জিপিএসটা হঠাৎ সিগন্যাল হারিয়ে ফেলেছে, আর আজকের সাবমিশনটা মূলত সেই দিশেহারা সময়টাকে গোছানোর একটা ম্যানুয়াল। আইডিয়াগুলো দারুণ হলেও পড়ার সময় আমার সবচেয়ে বড় যে খাটকা লেগেছে তা হল এর কাঠামো বা স্ট্রাকচার। মনে হচ্ছে অনেকগুলো ভালো প্রবন্ধ শুধু একসাথে সেলাই করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মানে মেটেরিয়ালটি পড়লে বেশ বোঝা যায় যে লেখক প্রচুর গবেষণা করেছেন। কিন্তু প্রথম যে বিষয়টি আমাদের একটু গভীরভাবে দেখতে হবে তা হল এর মূল স্ট্রাকচার বা চিন্তার প্রবাহ। এই গাইডলাইনের বিভিন্ন অংশে ৩০-এর দশকের সমস্যাগুলো সমাধানের চমৎকার সব কৌশল আছে ঠিকই, কিন্তু দুর্বলতাটা হলো সেগুলো খুব বিচ্ছিন্ন। হ্যাঁ, পড়ার সময় আমারও বারবার মনে হচ্ছিল আমি যেন একটা ম্যাগাজিন পড়ছি, কোনো বই নয়। ঠিক, মানে এক অধ্যায়ে আপনি ক্যারিয়ার নিয়ে কথা বলছেন, পরের অধ্যায়ে হঠাৎ করে চলে যাচ্ছেন মানসিক স্বাস্থ্যে। এর পেছনের কারণটা কি বলে আপনার মনে হয়? কারণটা হলো আসলে এখানে কোনো মাস্টার ফ্রেমওয়ার্ক নেই। যেমন ধরুন, উপস্থাপিত লেখায় প্যাঞ্চাল ও জ্যাকসনের গবেষণার কথা বলা হয়েছে। ওই যে কোয়ার্টার লাইফ ক্রাইসিস নিয়ে যেটা। একদম, সেখানে ৩০-এর রূপান্তর নিয়ে গভীর মনস্তাত্ত্বিক আলোচনা আছে। তারা দেখিয়েছেন কিভাবে মানুষ প্রথমে নিজেকে আটকা পড়া অবস্থায় আবিষ্কার করে, এরপর সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। বুঝতে পারছি। আবার অন্যদিকে সাকসেশন ওয়েলথের দীর্ঘমেয়াদী আর্থিক পরামর্শও আছে। আর ওই দে ওয়ান থিং বইয়ের লক্ষ্যের বিভাজন বা টাইম ব্লকিংয়ের ধারণাও আছে। কিন্তু এই যে আলাদা আলাদা দুর্দান্ত সব আইডিয়া, এগুলো একটার সাথে আর একটা কীভাবে যুক্ত তা লেখক কোথাও পরিষ্কার করেননি। রাইট। আর পাঠক তো এক পর্যায়ে খেই হারিয়ে ফেলবেন। ঠিক তাই। তাহলে তো সমস্যাটা বেশ গভীর, কারণ একজন পাঠক যখন ৩০-এর ক্রাইসিস নিয়ে পড়ছেন তখন এমনিতেই তার মাথায় অনেক চিন্তা। তাকে যদি আমরা এই বিচ্ছিন্ন তথ্যগুলো দিই, তিনি তো আরও বিভ্রান্ত হয়ে পড়বেন। এর সমাধান কি হতে পারে? এর একটা চমৎকার সমাধান হতে পারে পুরো গাইডটিকে একটি কেন্দ্রীয় রূপক বা সুনির্দিষ্ট কাঠামোর আওতায় নিয়ে আসা। আচ্ছা, সেটা কিভাবে? আমরা দ্য ওয়ান থিংয়ের সেই ডমিনো ইফেক্ট এবং প্যাঞ্চাল ও জ্যাকসনের টার্নিং 30 ট্রানজিশন মডেল, এই দুটোকে একত্রিত করে একটি অভিন্ন ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। ডমিনো ইফেক্ট বিষয়টা একটু খুলে বলবেন। হ্যাঁ, মানে ডমিনো ইফেক্ট বিষয়টা হলো, আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সঠিক ডমিনোটিকে ধাক্কা দেন, তবে বাকিগুলো এমনিতেই পড়ে যাবে। লেখককে এই দর্শনটা পুরো বইয়ের মূল ভিত্তি হিসেবে দাঁড় করাতে হবে। পাঠককে প্রথমে আত্ম-উপলব্ধির জায়গায় নিতে হবে, তারপর ধাপে ধাপে বাইরের জগতের পদক্ষেপগুলোর দিকে যেতে হবে। আমি একটু থামাই আপনাকে। হ্যাঁ, বলুন। এই মাস্টার ফ্রেমওয়ার্কটা আসলে বইয়ের পাতায় কিভাবে কাজ করবে? ধরুন আমি একজন পাঠক, আমি বইটা খুললাম। প্রথমে আমি কি দেখব? প্রথমেই আপনি দেখবেন লক্ষ্য নির্ধারণ বা পারপাস খুঁজে বের করার অধ্যায়। লেখক এখানে জর্জ ডান্টাজিকে সেই বিখ্যাত গল্পটা দিয়ে শুরু করতে পারেন। ওই যে পরিসংখ্যান সমাধানের গল্পটা, যেখানে তিনি ক্লাসে দেরিতে গিয়ে বোর্ডে লেখা দুটি অমীমাংসিত অঙ্ককে বাড়ির কাজ ভেবে ভুল করেছিলেন। একদম, তিনি জানতেন না যে ওই অঙ্কগুলো আসলে সমাধান করা অসম্ভব, আর তাই তিনি সেগুলো সমাধান করে ফেলেছিলেন। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার। এই গল্পটার কিন্তু একটা মনস্তাত্ত্বিক শক্তি আছে। এটা পাঠকের মনে নিজের অসীম সম্ভাবনার বীজ বপন করে। সত্য। পাঠক বুঝতে পারে যে ৩০-এর কোঠায় তার জীবনের যে সীমাবদ্ধতাগুলো সে দেখছে, তার অনেকটাই আসলে কাল্পনিক। এই মানসিক ব্লকটা একবার ভেঙে গেলে এরপর ডমিনো এফেক্ট শুরু হবে। ওই বড় লক্ষ্যটিকে ক্যারিয়ার, অর্থ এবং সম্পর্কের মতো ৩টি সুনির্দিষ্ট পিলারে ভাগ করে দেওয়া যাবে। এটা আমার খুব পছন্দ হয়েছে। ব্যাপারটা আমার কাছে অনেকটা রান্না করার মতো মনে হচ্ছে। রান্না করার মতো কিভাবে? ধরুন আপনি একটা রান্নাঘরে ঢুকলেন, কাউন্টারের উপর দারুণ সব উপকরণ রাখা আছে, অলিভ অয়েল, ফ্রেশ সবজি, দারুণ কিছু মশলা। এগুলো হলো বইয়ের ওই আলাদা আলাদা থিওরিগুলো, কিন্তু কোনটার পর কোনটা কড়াইতে দিতে হবে তার কোনো রেসিপি নেই একদম। হ্যাঁ, জর্জ ডান্টিজিকের গল্পটা হলো সেই রেসিপির প্রথম ধাপ। আপনি একবার চুলাটা জ্বালালেন, এরপর হার্ভার্ডের ক্যারিয়ার পরিবর্তনের মাইক্রোস্টেপ বা সাকসেশন ওয়েলথের দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো ভারী বিষয়গুলো হজম করা পাঠকের জন্য অনেক সহজ হয়ে যায়। রান্নার উপমাটা দারুণ দিয়েছেন। ঠিক এই রেসিপিটাই লেখকের প্রয়োজন। তবে এখানে একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন?
আমরা যখন টাইম ব্লকিংয়ের মতো একদম প্রোডাক্টিভিটি কেন্দ্রিক একটা টুল ব্যবহার করছি তখন সেটাকে বইয়ের অন্যান্য সফট স্কিলের সাথে কিভাবে মেলাবো? এখানেই আমার একটা বড় খটকা আছে। আপনি যখন ক্যারিয়ার বা অর্থের জন্য টাইম ব্লকিং করছেন সেটা খুব যৌক্তিক, কিন্তু আমি যদি বলি বন্ধুদের সাথে দেখা করার জন্য আমি টাইম ব্লক করছি, এটা কি শুনতে খুব বেশি যান্ত্রিক বা রোবোটিক মনে হয় না? হ্যাঁ, অনেকটাই। কারণ সম্পর্ক তো আর এক্সেল শিট দিয়ে চলে না। খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট তুলেছেন। শুনতে যান্ত্রিক লাগতে পারে যদি আমরা বিষয়টাকে সেভাবে উপস্থাপন করি, কিন্তু লেখক যদি এটাকে একটু ভিন্নভাবে ফ্রেম করেন তাহলে কিন্তু কাজ হবে। মানে কিভাবে ফ্রেম করবেন? লেখক এখানে বলতে পারেন যে টাইম ব্লকিং মানে রোবট হয়ে যাওয়া নয়, বরং নিজের এনার্জি বা শক্তিকে সুরক্ষিত রাখা। দ্য ওয়ান থিং বইয়ে ৬৬ দিনের অভ্যাসের কথা বলা হয়েছে। আমরা যদি সম্পর্ক রক্ষার জন্য ফ্যাঙ্গাল ব্লগের সেই পরামর্শ, মাসে অন্তত ২ বার বন্ধুদের সাথে কফি খাওয়া, এটাকে একটা অভ্যাসে পরিণত করার কথা বলি, তখন টাইম ব্লকিং বিষয়টা আর যান্ত্রিক থাকে না। আচ্ছা, বুঝতে পারছি। এটা হয়ে দাঁড়ায় মাইন্ডফুলনেস চর্চার মতো। মানে টুল একটাই, কিন্তু প্রয়োগের ধরনটা সফট। এতে করে পাঠক শুধু কেরিয়ার বা অর্থের জন্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ওই মাস্টার ফ্রেমওয়ার্কের একটা সামগ্রিক প্রয়োগ দেখতে পাবে। দারুণ! একদম। এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দিই। দ্বিতীয় যে বড় পয়েন্টটা নিয়ে আমাদের কথা বলতে হবে তা হল প্রাসঙ্গিকতা এবং লক্ষ্যমাত্রার সাথে এর সামঞ্জস্য। এটা খুব জরুরি। স্ট্রাকচার ঠিক করার পর আমার মনে হয়েছে এই গাইডলাইনে প্রজন্মের বাস্তবতার একটা বড় ফারাক রয়ে গেছে। গাইডটি ব্যক্তিগত উন্নয়নের উপর দারুণ জোর দিলেও বর্তমান প্রজন্মের কাঠামোগত এবং অর্থনৈতিক বাস্তবতার সাথে এর পরামর্শগুলোর সমন্বয় সাধনের বড় সুযোগ রয়ে গেছে। আমি পুরোপুরি একমত। এই মেটেরিয়ালের অন্যতম বড় দুর্বলতা হল পরামর্শগুলো অনেক ক্ষেত্রেই কেবল ব্যক্তিগত দায়বদ্ধতার উপরই নির্ভরশীল। রাইট। মানে লেখক বারবার বলছেন অন্যের সাথে নিজের তুলনা করবেন না, সোশ্যাল মিডিয়া কমিয়ে দিন বা একটা কড়া রুটিন মেনে চলুন। এই আইডিয়াগুলো lifehack.org থেকে নেওয়া। হ্যাঁ, অনেকটা ক্লিশে মনে হয়। কিন্তু জেনারেশন ওয়াই বা আজকের ৩০-এর দশকের মানুষরা যে অনন্য অর্থনৈতিক ও সামাজিক চাপের মুখে রয়েছে, সেটাকে শুধু পজিটিভ থিঙ্কিং দিয়ে সমাধান করা সম্ভব নয়। বা বাসস্থানের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি চাইলেই আগের প্রজন্মের সাথে নিজেকে তুলনা না করে থাকতে পারেন না। সেটাই। লেখায় চয়েস ওভারলোড বা ট্র্যাডিশনাল সাপোর্ট সিস্টেমের ভাঙনের কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু সমাধানের ক্ষেত্রে গিয়ে লেখক খুব সাধারণ কিছু কথা বলে এড়িয়ে গেছেন। একটা উদাহরণ দেওয়া যায় কি? হ্যাঁ, যেমন ধরুন একটা জায়গায় সন্তানের পেছনে ২,২০,০০০ পাউন্ড খরচ হওয়ার একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে। বাপরে, বিশাল অঙ্ক! এই বিপুল পরিমাণ অর্থের যে চাপ, তার সাথে বেবি বুমার প্রজন্মের পিতামাতার প্রত্যাশার একটা বড় সংঘাত রয়েছে। বেবি বুমাররা মনে করেন ৩০ মানে জীবনে সব সেটেলড হয়ে যাওয়া, কিন্তু বর্তমান অর্থনীতিতে সেটা প্রায় অসম্ভব। গাইডলাইনে এই সংঘাতটাকে খুব হালকাভাবে ছুঁয়ে যাওয়া হয়েছে। তার মানে আমরা ৩০-এর দশকের পাঠকদের এমন কিছু সমাধান দিচ্ছি যা বর্তমান সময়ের অর্থনৈতিক রূঢ় বাস্তবতার সাথে পুরোপুরি খাপ খায় না। এটাকে কিভাবে আরও বাস্তবমুখী করা যায়? পরামর্শগুলোকে কার্যকরী করতে হলে এই কাঠামোগত সীমাবদ্ধতার কথাগুলো সরাসরি স্বীকার করে নিতে হবে। মানে রাখঢাক না করে বলা। একদম। লেখককে বলতে হবে, হ্যাঁ, অর্থনীতি এখন কঠিন এবং আপনার বাবা মায়ের প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বেবি বুমার প্রজন্মের প্রত্যাশা বনাম বর্তমান প্রজন্মের বাস্তবতার এই সংঘাতকে প্রতিটি অধ্যায়ের একটি মূল চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপন করতে হবে। এর একটা সুনির্দিষ্ট উদাহরণ দেওয়া যাক। উইন্ডস অফ চেঞ্জ ম্যাগাজিনের রেফারেন্সে পরিবারের প্রত্যাশার যে অংশটি আছে সেখানে বলা হচ্ছে, বাবা মায়েরা শুধু আপনার ভালোই চান, তাই তাদের কথায় কষ্ট পাবেন না। আমার মনে হয় এটা খুব ওপর একটা কথা হয়ে গেল। একদমই তাই। এখানেই ওই প্যাঞ্চাল ও জ্যাকসনের টার্নিং 30 গবেষণার তথ্যটি যুক্ত করতে হবে। আচ্ছা, কিভাবে? লেখককে এখানে একটু গভীরভাবে বিশ্লেষণ করে বোঝাতে হবে যে বাবা মায়েরা মূলত তাদের নিজস্ব বেবি বুমার প্রজন্মের জীবনযাত্রার মানদণ্ড দিয়ে বর্তমান প্রজন্মকে মাপতে চান। তারা আশা করেন ৩০ বছর বয়সের মধ্যেই একটা স্থায়ী চাকরি, নিজের বাড়ি, বিয়ে এবং অন্তত একটা সন্তান থাকবে। হ্যাঁ, যেটা আগে খুব স্বাভাবিক ছিল। কিন্তু বর্তমান প্রজন্মের গিগ ইকোনমিতে এই মানদণ্ডগুলো মেলানো ভীষণ কঠিন। এই যে কাঠামোগত পার্থক্য, এটাই মানসিক চাপের মূল কারণ। পাঠক যখন পড়বে যে এই ব্যর্থতা তার ব্যক্তিগত নয়, বরং এটি একটি জেনারেশনাল বা প্রজন্মগত সমস্যা, তখন তার কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে যাবে। দারুণ বলেছেন। এই একই লজিক তো আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেও খাটে, তাই না? হ্যাঁ, অবশ্যই।
কারণ গাইডলাইনে বলা হয়েছে শুধু ২২ বছর বয়স থেকে জমানো শুরু করলে ৬৮ বছরে ৪,৫৯,০০০ পাউন্ড হবে। তাত্ত্বিকভাবে হিসাবটা চমৎকার, কিন্তু বাস্তবতার সাথে এর মিল কোথায়? সেটাই তো প্রশ্ন। ৩০-এর কোঠায় থাকা একজন মানুষ যখন একই সাথে বাড়ি কেনা, সন্তানের বিপুল খরচ এবং নিজের কেরিয়ার পরিবর্তন নিয়ে লড়ছেন, তখন তার পক্ষে এই অঙ্ক মেলানো তো প্রায় অসম্ভব। ঠিক, এই কারণেই এখানে শুধু তাত্ত্বিক হিসাব দিলে চলবে না। লেখককে দেখাতে হবে এই প্রবল চাপের মধ্যেও কিভাবে ছোট ছোট পদক্ষেপ বা মাইক্রোস্টেপ নেওয়া যায়। আমি যদি এই মাইক্রোস্টেপের ধারণাটাকে একটু চ্যালেঞ্জ করি। হ্যাঁ, করুন না। ধরুন, হার্ভার্ড এক্সটেনশন স্কুলের আর্টিকেলে বলা হয়েছে যে কেরিয়ার পরিবর্তনের জন্য ছোট পদক্ষেপ নিতে হবে, যেমন নতুন ক্লাসে ভর্তি হওয়া বা নেটওয়ার্কিং করা। কিন্তু যার মাথার ওপর সন্তানের খরচের খড়গ ঝুলছে, তার জন্য এই ছোট পদক্ষেপ নেওয়াটাও তো এক ধরনের বিলাসিতা। পয়েন্ট। এই ভয়টাকে লেখক কিভাবে দূর করবেন? খুব চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এই ভয়টা দূর করার জন্যই আমাদের বিভিন্ন অধ্যায়ের আইডিয়াগুলোকে মেলাতে হবে। ধরুন, কেরিয়ার পরিবর্তনের সময় সাময়িক আয় কমে যাওয়ার যে ঝুঁকি থাকে, তার সাথে যদি আমরা সাকসেশন ওয়েলথের ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলের ধারণাটি যুক্ত করে দিই। ও, বুঝতে পারছি। লেখক যদি পাঠককে বলেন, কেরিয়ার বদলানোর মাইক্রোস্টেপ নেওয়ার আগে আপনার প্রথম কাজ হল অন্তত ৩ মাসের একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করা। যখন পাঠকের এই আর্থিক নিরাপত্তাটা থাকবে, তখন কেরিয়ার পরিবর্তনের দুঃসাহসিক যাত্রাটি তার কাছে অনেক বেশি বাস্তবসম্মত এবং কম ভীতিকর মনে হবে। তার মানে আমরা কেবল সমস্যাটাকে চিহ্নিত করছি না, বরং একটা থিওরির সাথে আরেকটা থিওরি মিলিয়ে একটা প্র্যাকটিক্যাল সেফটি নেট তৈরি করে দিচ্ছি। একদম। একই সাথে কম্পাউন্ডিংয়ের ধারণাটাও এখানে আনা যায়। ইমার্জেন্সি ফান্ডের পাশাপাশি যদি আমরা বোঝাতে পারি যে ৩০-এর দশকে এসেও ছোট ছোট বিনিয়োগ কিভাবে দীর্ঘমেয়াদে বড় ফলাফল আনতে পারে, তবে পাঠকের হতাশা অনেকটাই দূর হবে। পাঠক বুঝতে পারবে যে লেখক আসলেই তাদের প্রতিদিনের বেঁচে থাকার লড়াইটা বোঝেন। এটাই হলো পাঠকের সাথে কানেক্ট করার সবচেয়ে বড় উপায়। কাঠামোগত সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়েই যদি আমরা সমাধানের দিকে এগোই, তবে গাইডটি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে। আর সহানুভূতিশীল হওয়ার কথা যখন উঠলই, তখন আমরা আমাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাতে আসি। আচ্ছা। সেটা হল লেখার সুর ও শৈলী, অর্থাৎ টোন অ্যান্ড স্টাইল। এটা খুব বড় একটা সমস্যা এই ম্যানুয়ালটিতে। হ্যাঁ, আমি যখন পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমি রোলার কোস্টারে বসে আছি। মানে গবেষণাধর্মী বিশ্লেষণ এবং অনানুষ্ঠানিক ব্যক্তিগত অভিজ্ঞতার এমন একটা মিশ্রণ এখানে আছে, যা পড়ার সাবলীলতাকে বেশ মারাত্মকভাবে ব্যাহত করছে। এই দুর্বলতাটি পাঠকের মনোযোগ চরমভাবে নষ্ট করতে পারে। পড়ার সময় টোন বা সুরের আকস্মিক পরিবর্তন পাঠককে বিভ্রান্ত করতে বাধ্য। আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, দিন। এক পৃষ্ঠায় পাঠক ওই প্যানচালো জ্যাকসনের গবেষণাপত্রের মতো অত্যন্ত একাডেমিক এবং গম্ভীর ভাষা পড়ছেন। সেখানে টার্নিং 30 ট্রানজিশন মডেল, আইডেন্টিটি ক্রাইসিস বা সোশ্যাল সাপোর্ট সিস্টেম নিয়ে ভারী ভারী মনস্তাত্ত্বিক আলোচনা চলছে। আর ঠিক পাতা উল্টালেই মনে হচ্ছে অন্য কারো লেখা পড়ছি। ঠিক তাই, পরের পৃষ্ঠাতে দ্য ফ্যাংগার্ল ব্লগের মতো একদম ব্যক্তিগত, অনানুষ্ঠানিক এবং ফান ফ্যাক্ট ঘরানার লেখা শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে কিভাবে বোর্ড অফ ডিরেক্টর স্টাইলে বন্ধুদের বাছাই করতে হয়। একদম। এই দুই মেরুর লেখার শৈলী একসাথে মিলে একটি অখণ্ড কণ্ঠস্বর বা অথরিয়াল ভয়েস তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে লেখক অনেকগুলো ভালো সোর্স থেকে তথ্য কপি পেস্ট করে শুধু বসিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুব সাধারণ একটা ভুল। আমরা অনেক সময় অনেক দারুণ তথ্য পাই, কিন্তু সেগুলোকে নিজের ভাষায়, নিজের একটা স্বতন্ত্র টোনে রূপান্তরিত করতে ভুলে যাই। রাইট। লেখককে এই জায়গাটাতে প্রচুর কাজ করতে হবে। তাকে একটা নির্দিষ্ট ভয়েস খুঁজে বের করতে হবে। এই সমস্যার সমাধানে আমি প্রস্তাব করব পুরো ম্যানুয়ালটির জন্য একটি সামঞ্জস্যপূর্ণ, সহানুভূতিশীল এবং পেশাদার কোচিং ভয়েস তৈরি করার। কোচিং ভয়েস মানে একজন লাইফ কোচের মতো? হ্যাঁ, ঠিক তাই। একজন লাইফ কোচ যেভাবে কথা বলেন, তিনি জ্ঞানী, তার কথার পেছনে ডেটা থাকে, কিন্তু একই সাথে তিনি খুব বন্ধুভাবাপন্ন এবং আপনাকে জাজ করেন না। একাডেমিক তথ্যগুলোকে সহজবোধ্য করে গল্পের মতো উপস্থাপন করতে হবে। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। একটা নির্দিষ্ট উদাহরণের ওপর এই কোচিং ভয়েস কিভাবে অ্যাপ্লাই করা যায়। ধরুন, ফ্যাংগার্ল ব্লগ থেকে নেওয়া
বন্ধুত্ব টিকিয়ে রাখার একটা অংশের কথা। সেখানে বলা হয়েছে নেভার প্রেসক্রাইব অ্যাজ ইয়োর ফার্স্ট অপশন, অর্থাৎ বন্ধুরা সমস্যা নিয়ে এলে প্রথম সুযোগেই সমাধান দিতে না যাওয়া। কথাটি দারুণ। কিন্তু এটিকে ব্লগের মতো চটুল ভাষায় না লিখে পাঠকের সাথে সরাসরি কথা বলার ভঙ্গিতে লিখতে হবে। যেমন লেখক বলতে পারেন, ৩০-এর দশকে আমাদের সবারই জীবনের চাপ বাড়ে। এই সময় বন্ধুরা যখন আপনার কাছে আসে, তারা হয়তো সমাধান চায় না, শুধু একটু শোনাতে চায়। একজন ভালো শ্রোতা হওয়াই এই বয়সের সবচেয়ে বড় সাপোর্ট। চমৎকার! এটা শুনতে অনেক বেশি গোছানো লাগছে। ঠিক একইভাবে UCLA হেলথ থেকে নেওয়া মাইন্ডফুলনেসের অংশটিকে একটা মেডিকেল জার্নাল বা বুলেটিন হিসেবে না দেখিয়ে দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে লেখা যায়। কিভাবে? লেখক বলতে পারেন, আমরা জানি আপনি ক্যারিয়ার, পরিবার আর মর্গেজ নিয়ে চরম ব্যস্ত, কিন্তু সারাদিনের এই দৌড়ঝাঁপের মাঝে প্রতিদিন মাত্র 10 মিনিট মাইন্ডফুলনেসের জন্য ব্লক করা আপনার মানসিক প্রশান্তির জন্য কতটা জরুরি তা কি ভেবে দেখেছেন? এটি 66 দিনের মধ্যে আপনার অভ্যাসে পরিণত হতে পারে। একদম। লক্ষ্য করুন, এখানে তথ্যটা মেডিকেল সায়েন্সের, কিন্তু বলার ভঙ্গিটা একজন যত্নশীল কোচের। বুঝতে পারেছি, কিন্তু এখানে আমার একটা সংশয় কাজ করছে। কি সংশয়? আমরা যদি সব বিষয়কে এক টোনে আনতে গিয়ে এরকম কোচিং ভয়েস ব্যবহার করি, তাহলে কি ব্যক্তিগত অভিজ্ঞতার যে নিজস্বতা বা ব্লগের যে মজার একটা আবহ ছিল, সেটা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে না? বইটা কি খুব বেশি ফর্মাল হয়ে যাবে না? ঝুঁকিটা অবশ্যই থাকে, আর সেই ঝুঁকি এড়ানোর জন্যই আমাদের কেস স্টাডি বা দৃষ্টান্তের ব্যবহার করতে হবে। আচ্ছা। আমরা মূল লেখায় ব্যক্তিগত গল্পগুলোকে সরাসরি থিওরির সাথে না মিলিয়ে সেগুলোকে আলাদা ছোট ছোট গল্প হিসেবে উপস্থাপন করতে পারি। প্রতিটি অধ্যায়ের শুরুতে বা মাঝে একটি বাস্তব জীবনের গল্প দিয়ে শুরু করে এরপর আমরা থিওরি বা কাঠামোতে প্রবেশ করতে পারি। তার মানে আমরা গল্পগুলোকে আলাদা বক্সে বা সেকশনে রাখছি। ঠিকটাই। এতে করে মূল লেখার পেশাদার কোচিং টোনটি বজায় থাকবে, আবার ব্যক্তিগত অভিজ্ঞতার ছোঁয়াও পাঠক পাবে। একটা উদাহরণ মাথায় আসছে। হার্ভার্ড এক্সটেনশনের সেই আর্টিকেলে অ্যান্ড্রু ফেরেন্সের গল্পটি আছে। হ্যাঁ, যিনি ন্যাশনাল হকি লিগ বা NHL ছেড়ে কর্পোরেট সাস্টেনেবিলিটিতে ক্যারিয়ার গড়েছিলেন। রাইট। অ্যান্ড্রু ফেরেন্সের গল্পটা দারুণ একটা উদাহরণ। লেখক যদি কেরিয়ার পরিবর্তনের থিওরি বোঝানোর ঠিক আগে অ্যান্ড্রুয়ের এই গল্পটা একটা কেস স্টাডি হিসেবে দেন, তাহলে পাঠক খুব সহজেই রিলেট করতে পারবেন। পাঠক দেখবেন যে একজন প্রফেশনাল অ্যাথলিট কিভাবে তার সম্পূর্ণ ভিন্ন একটা কেরিয়ারে সুইচ করেছেন। একদম। এই ধরনের বাস্তব জীবনের উদাহরণগুলোকে কাঠামোগত থিওরির সাথে জুড়ে দিলে তা মূল টোনকে ব্যাহত না করেই লেখাকে আরও সমৃদ্ধ করবে। এতে করে একাডেমিক তথ্যের গাম্ভীর্য এবং ব্যক্তিগত গল্পের সাবলীলতা উভয়ই একটা চমৎকার ভারসাম্যপূর্ণ জায়গায় পৌঁছাবে। হ্যাঁ, আর পাঠক অনুভব করবেন যে একজন অভিজ্ঞ কোচ তাদের হাত ধরে 30-এর এই জটিল সময়টিতে পথ দেখাচ্ছেন, আবার মাঝে মাঝে অনুপ্রেরণাদায়ক গল্প শুনিয়ে তাদের ক্লান্তি দূর করছেন। আমি নিশ্চিত যে এই পরিবর্তনগুলো যদি লেখক তার গাইডলাইনে নিয়ে আসতে পারেন, তবে এটি শুধু তথ্যবহুলই থাকবে না, বরং 30-এর দশকের পাঠকদের জন্য একটি সত্যিকারের দিকনির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি পুরোপুরি একমত। এই বিষয়গুলোতে ফোকাস করলে বইটির দুর্বলতাগুলো শক্তিতে পরিণত হবে। পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, আপনার এই মেটেরিয়ালটি 30-এর কোঠায় থাকা মানুষদের জন্য একটি অসাধারণ সংগ্রহ হওয়ার সম্ভাবনা রাখে। এর মধ্যে যে থিওরি বা তথ্যগুলো আছে সেগুলো খুবই শক্তিশালী। শুধু এর কাঠামোকে দি ওয়ান থিং এবং টার্নিং 30 ট্রানজিশন মডেল এর মতো একটা সুনির্দিষ্ট মাস্টার ফ্রেমওয়ার্কের মাধ্যমে সাজাতে হবে। আর ওই অর্থনৈতিক বাস্তবতার বিষয়টা। হ্যাঁ, জেনারেশন ওয়াই বা বর্তমান প্রজন্মের অর্থনৈতিক বাস্তবতার জায়গাগুলোকে আরও গভীরভাবে তুলে ধরে পরামর্শগুলোকে বাস্তবমুখী করতে হবে। এবং সবশেষে লেখার সুরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি সামঞ্জস্যপূর্ণ কোচিং ভয়েসের সুতোয় গাঁথিতে হবে। একদম নিখুঁত একটা সামারি। আপনার কাজগুলো আরও উন্নত করার এই যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিমার্জন শেষে আপনার গাইডলাইনটির নতুন রূপ দেখার অপেক্ষায় রইলাম। এপিসোডের শুরুতে আমরা সেই জিপিএস হারানোর উপমাটি দিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। তো 30-এর দশকে যখন জীবনের চেনা জিপিএস কাজ করা বন্ধ করে দেয়, তখন একটি সুগঠিত, বাস্তবমুখী এবং সহানুভূতিশীল গাইডলাইনই হয়ে ওঠে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য কম্পাস। আপনি চাইলে আপনার আপডেট করা লেখাটিও আমাদের কাছে পাঠাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্যালোচনায়।